প্রথমেই সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। যাই হোক, বাড়িতে আছো, বাড়িতে থাকাটাই এখন জরুরি। কারণ আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে আমাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাই বাড়িতে থাকা অত্যন্ত আবশ্যক। বৈজ্ঞানিকরা বা ডাক্তাররা বা অন্যান্য স্বাস্থ্য সেবকরা যেরকম পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শ আমাদের মেনে চলতে হবে। তবেই আমরা এই কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসকে আমাদের শরীর থেকে দূরে রাখতে পারবো, আমরা রোগমুক্ত থাকতে পারবো। যাই হোক, সেই জন্য আমাদের বাড়িতে থাকতে হবে। আর বাড়িতে থেকে যাতে তোমরা বোর না হও, সেই জন্যই আমাদের এই বারোয়ান মডেল স্কুল থেকে তোমাদের বাড়িতে বাড়িতে মার্কশিট পৌঁছে দেওয়া হয়েছে, বই পৌঁছে দেওয়া হয়েছে। এবার কি করে পড়াশোনাটা বাড়িতে বসে করা যায় সেটার জন্যও কিন্তু আমাদের স্কুলে যথেষ্ট প্রয়াস রয়েছে, আর আমরা সেই প্রয়াসেরই ভাগিদার। তাই আমরাও এখন তোমরা যাতে বাড়িতে পড়াশোনাটা শুরু করতে পারো সেই জন্য আমরাও এই লার্নিং ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে কি পড়তে হবে কি না পড়তে হবে সে সম্পর্কে, যেমন বিদ্যালয়ে পড়ায় বা স্কুলে পড়ায় সেভাবেই আমরা তোমাদেরকে পরিষেবা দিয়ে যাব। তোমরা প্রত্যেকটা ক্লাস ফলো করবে, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবে, সেরকমভাবেই কিন্তু পড়াশোনাটা তোমাদের চালিয়ে যেতে হবে। এতে কিন্তু তোমাদের বাড়িতে বোরও হবে না, আর পড়াশোনা অনেকটা এগিয়ে যাবে। তারপর স্কুল যখন খুলবে তখন তার ব্যবস্থা করা যাবে। তাই প্রত্যেকটা বিষয়ের আমাদের স্কুল থেকে তোমাদের প্রত্যেকটা বিষয়েরই পড়াশোনা চলছে, সেগুলো ফলো করবে আর বাড়িতে বসে পড়াশোনা করবে। আর সতর্ক থাকবে, বাড়িতে বসে থাকবে, সুস্থ থাকবে। তাহলে যাই হোক, আজ আমি পড়ানো শুরু করি। ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর বাংলা ব্যাকরণ আমি আজ পড়াবো। বাংলা ব্যাকরণে যা সিলেবাসে তোমাদের যা যা আছে সেটা একটু সামান্য বলি, দু চার কথায়, সেগুলো একটু খাতায় লিখে নাও। প্রথমে আছে তোমাদের যে দ্বাদশ শ্রেণী ব্যাকরণ। প্রথমে আছে বোধ পরীক্ষণ। বোধ পরীক্ষণ তোমরা সবাই নিশ্চয় জানো। বোধ পরীক্ষণ হচ্ছে কম্প্রিহেনশন। দুটো বোধ পরীক্ষণ আসবে। তারপর আছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন 3 নম্বর হচ্ছে বাগধারা। ইংরেজি যাকে প্রভাব বা ইডিয়মস বলে। 4 নম্বর হচ্ছে তোমাদের অলংকার। এ সম্পর্কে তোমরা আগে কখনো শেখনি, এটা একদম নতুন। সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব আস্তে আস্তে, যত ক্লাস এগোবে এগুলো নিয়ে আলোচনা করব। 5 নম্বরে আছে পত্র লিখন, আর 6 নম্বরে আছে প্রতিবেদন পঠন। প্রতিবেদন পঠন হচ্ছে রিপোর্ট রিডিং। রিপোর্ট রিডিং মানে কম্প্রিহেনশনের মধ্যে এই বোর্ড পরীক্ষণ, যেমন এখানে রিপোর্টটা তোমাদের প্রতিবেদনটা পড়তে হবে, ওখান থেকে 3টে কোশ্চেন দেবে, সেই 3টে কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। পত্র লিখন তো যেমন ক্লাস 10-এর পরীক্ষায় দিয়েছো। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। এইটা নিয়ে আমি আজকে প্রথম ক্লাসটা শুরু করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। তাই এটা তোমরা একটু লিখে নাও। সিলেবাসে ব্যাকরণে যা যা আছে সেটা এখানে দেওয়া আছে। বোধ পরীক্ষণ, ধ্বনি পরিবর্তন। বোধ পরীক্ষণ দুটো আসবে পরীক্ষায়, দুটি আসবে। ধ্বনি পরিবর্তন আসবে, বাগধারা আসবে, অলংকার আসবে, পত্র লিখন আসবে, প্রতিবেদন পঠন। এই 6টা হচ্ছে তোমাদের ব্যাকরণের সিলেবাস ক্লাস 12, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ব্যাকরণ হচ্ছে এই কটা ভালো করে পড়তে পারলে তোমাদের অনেকটা ব্যাকরণে অনেকটা মার্কস উঠবে। কারণ ব্যাকরণের মার্কস যেমন অঙ্কের মতো, ব্যাকরণটা ভালো করে পড়তে পারলে তোমাদের অঙ্কের মতো মার্কস উঠবে, যেখানে কাটাকুটির কোনো সিন নেই। তাই এটা একটু যতক্ষণ পড়াবো একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনুন।
আশা করি এটা তোমাদের লেখা হয়ে গেছে, তাই আমি এটা এখন মুছে দিচ্ছি। ধ্বনি পরিবর্তনে একাধিক চ্যাপ্টার আছে, তার মধ্যে তোমাদের 4টে আছে ধ্বনি পরিবর্তনের অন্তর্ভুক্ত। সেগুলো হচ্ছে স্বরভক্তি, 2 নম্বর হচ্ছে স্বরসংগতি, 3 নম্বর হচ্ছে অপিনিহিতি, 4 নম্বর হচ্ছে বহিঃশ্রুতি। তাহলে ধ্বনি পরিবর্তন অধ্যায়ে যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে, যেগুলো সম্বন্ধে জানতে হবে, সেই 4টি বিষয় এইগুলো: স্বরভক্তি, স্বরসংগতি, অপিনিহিতি, অভিশ্রুতি। তোমরা একটু খাতায় লিখে নাও। ধ্বনি পরিবর্তনের যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে: স্বরভক্তি, স্বরসংগতি, অপিনিহিতি, অভিশ্রুতি। পরীক্ষায় যে কোনো দুটোর সংজ্ঞা সহ উদাহরণ আসে, কিংবা স্বরভক্তির একটা উদাহরণ দিয়ে দিল, বা অপিনিহিতির একটা উদাহরণ দিয়ে দিল, অভিশ্রুতি বা স্বরসংগতির উদাহরণ দিয়ে দিল। সেখানে তোমাকে বলতে হবে এটা ধ্বনি পরিবর্তনের কোন অংশটার মধ্যে পড়ছে, সেটা লিখতে হবে। কেন পড়ছে, ওটাকে কেন স্বরসংগতি বলে, কেন সেটাকে স্বরভক্তি বলে, বা কেন সেটাকে অপিনিহিতি বা অভিশ্রুতি বলে, সেটা তোমাদেরকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে। তাহলেই তোমাদের আড়াই 2 × 1/2 × 2 মানে দুটো করে পড়বে, তার 5 নম্বর আছে। ওটা একটু ভালো করে যতক্ষণ পড়াবো একটু মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? তাহলে আমি আজকে প্রথমে শুরু করি স্বরভক্তি। দেখো, আমাদের বাংলা ভাষার জন্ম সংস্কৃততে, তাই সংস্কৃত বহুল অনেক শব্দ বাংলা ভাষায় চলে এসেছে, তাই সেগুলোর উচ্চারণ অনেকটা কঠিন হয়ে গেছে। তাই ওই উচ্চারণটাকে সহজ করার জন্য, উচ্চারণটাকে যাতে কঠিন না হয় সেটাকে সহজ করার জন্য, কিংবা কবিতায় ছন্দের প্রয়োজনে অনেক সময় শব্দ মধ্যস্থিত সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝে স্বরধ্বনি আনা হয়। ব্যাপারটা কেমন? যেমন ধরো, এই যে স্বরভক্তি কথাটা নেই, এই ভক্তি কথাটা ভালো করে দেখো। ভক্তি কথাটা রয়েছে, ভক্তি কথাটাকে যদি ভাঙি, আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি, বর্ণ বিশ্লেষণ তোমরা আগে ছোটবেলায় অনেকবার করেছো, তাহলে ভ তার সঙ্গে ক, ভ প্লাস ক যুক্ত ত যুক্ত হস্যই হলো। তাহলে এই যে এইগুলো দিয়েছি কেন, তলায় এইগুলো দিয়েছি কেন, কার তলায় দিয়েছি? দেখো দেখো, সবগুলোই কিন্তু ব্যঞ্জন বর্ণ। তাই ব্যঞ্জন বর্ণর তলায় এই দাগটা দেওয়া মানে হচ্ছে যে এর থেকে স্বরবর্ণ বা স্বরধ্বনিকে আলাদা করা হবে। তাহলে যে ব্যঞ্জন বর্ণের তলায় এটা থাকবে, তখনই বুঝতে হবে তার সঙ্গে স্বরধ্বনি নেই বা স্বরবর্ণ যুক্ত নেই। এগুলোকে বলা হয় কি, তোমরা নিশ্চয়ই পড়েছো, তাও বলে দিই, হসন্ত। তো হসন্ত থাকলে কি বোঝা যাবে যে এর সঙ্গে এই ব্যঞ্জন বর্ণ বা এই ব্যঞ্জন ধ্বনির সঙ্গে কোনো স্বরবর্ণ বা স্বরধ্বনি যুক্ত নেই। তাই স্বরধ্বনিকে ব্যঞ্জন বর্ণ থেকে আলাদা করে দেখাতে হলে তলায় হসন্ত দিতে হবে। কারণ ব্যঞ্জন বর্ণের সঙ্গে আমরা জানি যে যে সমস্ত বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাদের ব্যঞ্জন বর্ণ বলে। এখানে তাই ভ একটা ব্যঞ্জন বর্ণ, তাহলে স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হয়। যখনই হসন্ত দেওয়া হবে তার মধ্যে আর স্বরবর্ণ বা স্বরধ্বনি যুক্ত নেই। এটা তোমরা জানো, আগে অনেকবার বলেছি। যাই হোক, এবার দেখো এখানে সংযুক্ত ব্যঞ্জন কোনটা। সংযুক্ত ব্যঞ্জন এগুলো ক আর ত, এদিকে বলা হয় সংযুক্ত ব্যঞ্জন। কারণ এদের মাঝে দেখো প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির পর একটা স্বরধ্বনি আছে, কিন্তু এই ক এর পাশে কিন্তু স্বরধ্বনি নেই। ত এর পর আছে, কিন্তু ক আর ত এর মাঝে কোনো স্বরধ্বনি নেই। এদিকে বলা হয় একসঙ্গে, এটা কি হচ্ছে ক এর তয়, তাই না? তাহলে ক এর তয়টা হচ্ছে সংযুক্ত ব্যঞ্জন। এটাকে কি বলে? সংযুক্ত ব্যঞ্জন বা যুক্ত ব্যঞ্জন আমরা বলতে পারি। তাই সংযুক্ত ব্যঞ্জন, তাই ক এর তয়
এই কয়ে তয়ের মধ্যে যে যদি একটা স্বরধ্বনি আনা যায়, যদি এদের মাঝে একটা স্বরধ্বনি আনা যায়, কেমন হবে তাহলে? যদি এরকম করি, ভ যুক্ত অ যুক্ত ক যুক্ত অ যুক্ত ত যুক্ত ই, তাহলে শব্দটা কি দাঁড়িয়ে গেল? শব্দটা দাঁড়িয়ে গেল ভ ক তি, তাহলে কি হলো? ভকতি, তাই না? রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, দেবতা মন্দির মাঝে ভকত প্রদীপ, ওরকম। তাহলে কবিতায় ছন্দের প্রয়োজনে বা কঠিন শব্দের উচ্চারণকে লাঘব করার জন্য সংযুক্ত ব্যঞ্জনের মাঝে একটা স্বরধ্বনি আনার রীতিকেই বলা হয় স্বরভক্তি। স্বরভক্তির আরেক নাম বিপ্রকর্ষ। তার আগে স্বরভক্তি কাকে বলে সেটা তোমরা লিখে নাও, যে শব্দ স্থিত সংযুক্ত ব্যঞ্জনের মাঝে, শব্দস্থিত সংযুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি আনা, অর্থাৎ কঠিন শব্দের উচ্চারণকে লাঘব করার জন্য শব্দস্থিত সংযুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি আনা, অর্থাৎ কঠিন শব্দের উচ্চারণকে লাঘব করার জন্য বা কবিতায় ছন্দের প্রয়োজনে সংযুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি আনার রীতিকে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে। স্বরভক্তির আরেক নাম হচ্ছে বিপ্রকর্ষ। তাহলে এরকম ভাবেও লিখতে পারো যে কঠিন শব্দের উচ্চারণকে লাঘব করার জন্য বা কবিতায় ছন্দের প্রয়োজনে সংযুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি আনার রীতিকে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ কেন বলা হয়? বিপ্রকর্ষ বলা হয় এই যে ক আর ত, এই যে ক যুক্ত ত, এই দুটো একসঙ্গে ছিল, সংযুক্ত অবস্থায় ছিল। তাহলে এই ক আর তয়ের মাঝে এই যে অ আনা হলো, তার মানে এই যে অটা আনা হলো, এদের মধ্যে দূরত্ব তৈরি করা হলো। তাই বিপ্রকর্ষ কথাটার অর্থ হলো যে দূরত্ব বা ব্যবধান তৈরি করা, ব্যবধান সৃষ্টি হলো। তাই স্বরভক্তির অপর নাম হচ্ছে, স্বরভক্তিকে আমরা বিপ্রকর্ষ বলতে পারি। তাহলে বোঝা গেছে স্বরভক্তি কাকে বলে? কঠিন শব্দের উচ্চারণকে লাঘব করার জন্য কিংবা কবিতায় ছন্দের প্রয়োজনে সংযুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি আনার রীতিকে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ। স্বরভক্তির একাধিক উদাহরণ তোমরা বইতে পাও, সেগুলো একটু করে দেখে নেবে। প্রীতি থেকে প্রীতি, গ্রাম থেকে গিরাম, এরকম ধর্ম থেকে ধর্ম, এবং ধর্ম থেকে ধর্ম, প্রীতি থেকে প্রীতি, একাধিক উদাহরণ বইয়ে আছে। গ্রাম থেকে, এগুলো উদাহরণ সব, ঠিক আছে? গ্রাম থেকে গিরাম, কিংবা শ্লোক, কালবর্ষের লোক। শ্লোক মানে কি? কবিতার লাইন। শ্লোক থেকে ষোলো, তাই না? কাজলা দিদি কবিতায় আছে, মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি বলে। এই যে কবিতায় ছন্দের প্রয়োজন, এই যে শ্লোক, এর উচ্চারণটা কঠিন, এটাকে সহজ করার জন্য বা কবিতায় ছন্দের প্রয়োজনে এরকম সংযুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি আনার রীতিকে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ। ঠিক আছে? স্বরভক্তি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি প্রশ্ন থাকে তাহলে পরে প্রশ্ন করবে ফোন নাম্বারে। এখন আপাতত তোমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি। পরের যেটা অধ্যায় আছে সেটা হচ্ছে স্বরসংগতি, ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় নম্বর। এইগুলো একটু দেখে নেবে, বইতে আছে, বইতে ভালো করে করা আছে। না বুঝতে পারলে আমাকে আবার বলবে, আমি আবার বুঝিয়ে দেব। এবার স্বরসংগতি 2 নম্বরে আছে, ধ্বনি পরিবর্তনের 2 নম্বরে আছে স্বরসংগতি।
সঙ্গতি মানে বুঝতে পারছো সামঞ্জস্য বিধান বা সঙ্গতি স্থাপন করা। যেমন ধরো এবার একটা শব্দ, যেমন ধরো বিলাতি, এটা মূল শব্দ। উচ্চারণের জন্য, উচ্চারণ প্রয়াসকে সহজ করার জন্য বা উচ্চারণকে লাঘব করার জন্য এই বিলাতিটা বিলিতি হয়ে গেল। কার ফলে হলো? এই পূর্ববর্তী স্বর বা পরবর্তী স্বরের প্রভাবে এই স্বরটা একই রকম হয়ে গেল। তাহলে পূর্ববর্তী স্বরের প্রভাবে হতে পারে, পরবর্তী স্বরের প্রভাবেও হতে পারে। যখন দুটোর মধ্যে সামঞ্জস্য সৃষ্টি করা হয়, শব্দস্থিত স্বরবর্ণের মধ্যে সামঞ্জস্য সৃষ্টি করা হয় তখন, বা সঙ্গতি স্থাপন করা হয় তখন তাকে বলা হয় স্বরসঙ্গতি। যেমন দেশি থেকে দিশি, তাই না? যেমন কুড়াল, কুড়াল থেকে কুড়ুল, কিংবা পুরানো থেকে পুরনো। এগুলো কিন্তু স্বরের বৈচিত্র্যের উপর নির্ভর করে এগুলো হয়। আমাদের মুখ সবসময় সহজ উচ্চারণটা নেয়, তা সহজ যেটা উচ্চারণ করতে সময় বেশি লাগবে বা কষ্ট হবে, সেটা যাতে সহজে উচ্চারণ করা যায় সেই আমাদের জীব সেটাই নেয়, আমরা সেটাই উচ্চারণ করব। তা সেই জন্যে এই কুড়াল শব্দটা দেখো উচ্চারণ করতে একটু সময় বেশি লাগবে, কিন্তু কুড়ুলটা উচ্চারণ করতে বেশিক্ষণ সময় লাগছে না। এগুলো সবই স্বরের প্রক্ষেপণের উপর নির্ভর করে। এগুলো আমরা তাহলে একটা প্রভাবে একটা পরিবর্তিত হয়ে যাচ্ছে বা তার মতো হয়ে যাচ্ছে, তাকেই বলা হয় স্বরসঙ্গতি। তাহলে স্বরসঙ্গতির সংজ্ঞাটা এভাবে লিখতে পারো, তোমরা লেখো। তাহলে লেখো শব্দস্থিত ভিন্ন জাতীয় স্বরধ্বনি, শব্দ মধ্যস্থিত বা শব্দস্থিত ভিন্ন জাতীয় স্বরধ্বনি পূর্ববর্তী স্বরের প্রভাবে বা পরবর্তী স্বরের প্রভাবে অন্য ধ্বনিতে রূপান্তরিত হয় বা তার মতো হয়ে যায়, তখন তাকে বলা হয় স্বরসঙ্গতি। বুঝা গেছে? তাহলে শব্দস্থিত অন্য কোনো স্বরধ্বনি পূর্ববর্তী স্বরের প্রভাবে বা পরবর্তী স্বরের প্রভাবে যখন অন্য ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায় বা তারই মতো হয়ে যায়, তখন তাকে স্বরসঙ্গতি বলে। সঙ্গতি বুঝতে পারছো? একটা প্রভাবে আরেকটা হয়ে যাচ্ছে। এই যে লা আ, আটা হস্যি হয়ে যাচ্ছে, এই হস্যির প্রভাবে আটা হস্যি হয়ে গেল। তেমনি দেশি, দেশি উচ্চারণ করতে দেখো সময়টা বেশি লাগছে। আমাদের জীব বা আমাদের মুখ সবসময় সহজটাকে উচ্চারণ করার একটা প্রবণতা দেখা যায়, সেই জন্য দেশিটা উচ্চারণ করতে বেশি সময় লাগছে। দেশিটা কিন্তু, এই দেশিটা কিন্তু অন্য প্রভাবে হলো না, এই হস্যের প্রভাবে এটা হস্য হলো। ঠিক আছে? যেমন কুড়াল, কুড়ালটা উচ্চারণ করতে সময় বেশি লাগছে, কিন্তু কুড়ুলটা উচ্চারণ করতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাহলে কুড়ালটা এই হস্যর প্রভাবে আকারটা হস্য হলো। তেমনি আবার পুরানো দেখো পুরনো হয়ে গেছে, কেন? এই ও পুরানোটা উচ্চারণ করতে বেশি সময় লাগছে, তাই পুরনোটা উচ্চারিত হয়েছে। তাই ওই ও এর প্রভাবে আটা ও হয়ে গেছে। এগুলোকেই বলা হয় স্বরসঙ্গতি। এর একাধিক উদাহরণ তোমরা বইতে পাবে, বইটা একটু ফলো করবে। আর যদি কোনো কোশ্চেন থাকে পরবর্তীকালে করবে। যদি বুঝতে অসুবিধা হয়, আশা করি বুঝতে অসুবিধা হয়নি, তবুও আমি বলছি যে যদি অসুবিধা হয় তাহলে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হলে বা ফোনে আমার সঙ্গে এই বিষয়ে আলোচনা করে দেবে, আমি আরও ভালো করে বুঝবো। আশা করি মনে হয় বুঝতে অসুবিধা হয় না। তাহলে আমি দুটো চ্যাপ্টার, এই ধ্বনি পরিবর্তনের দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, তোমাদের বিষয় নিয়ে আলোকপাত করলাম। সেটা হচ্ছে স্বরভক্তি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে স্বরসঙ্গতি। দুটোই আশা করি বুঝতে অসুবিধা হয় না। তা পরের চ্যাপ্টার, পরের বিষয় আছে, সেটা হচ্ছে অপিনিহিতি, তারপর আছে অভিশ্রুতি।
তাহলে অপিনিয়তিটা একটু আলোচনা করো, তাহলে তোমরা বুঝতে পারবে আরো ভালো হবে, তাহলে অনেকটা এগিয়ে যাবো আমরা। 3 নম্বরে আছে অপিনিয়তি। অপি কথার অর্থই হলো আগে। অপি কথার অর্থই হলো আগে। যেমন ধরো, ভালো করে দেখো, প্রথমে আমি যেটা দেখাচ্ছি মন দিয়ে দেখো। দেখো পড়িয়া, এখানে ওই বর্ণ বিশ্লেষণে যাবে। পড়িয়াটাকে যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি হবে? ক যুক্ত অ যুক্ত র যুক্ত হস্যই যুক্ত অন্তস্থ যুক্ত আ। ঠিক আছে? কিংবা আরেকটা দেখায়, যেমন ধরো সাধু, এটাকে যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি হবে? দন্তস্ব যুক্ত আ যুক্ত ধ যুক্ত হস্য। দেখো এখানে অপিনিয়তি কথার অর্থই হচ্ছে আগে। আগে কি ব্যাপারটা? যদি শব্দের মধ্যে হস্যই বা হস্যৌকার থাকে, ভালো করে দেখো, অন্য কিন্তু স্বরবর্ণ নয়, শব্দের মধ্যে যদি হস্যইকার বা হস্যৌকার থাকে তাহলে তার নিজের জায়গা ছেড়ে যদি আগে উচ্চারণ করা হয় তখনই তাকে অপিনিয়তি বলে। নিজের জায়গা ছেড়ে যদি অব্যবহিত পূর্বে উচ্চারিত হয় তখনই তাকে কিন্তু অপিনিয়তি বলে। যেমন ধরো এইটা, যদি এই হস্যটা যদি আগে উচ্চারিত হয় তাহলে কি হবে? যদি এরকম করে লিখি যে দন্তস্ব যুক্ত আ যুক্ত হস্য যুক্ত ধ, তাহলে উচ্চারণটা কি হয়ে গেল? শব্দটা তাহলে কি হলো? সাউথ। বাংলা ভাষা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রয়োগ করা হয়। তোমরা নিশ্চয়ই জানো, একটা আদর্শ যে চলিত ভাষা সেটা আমাদের হুগলি, হাওড়া, নদিয়া, মেদিনীপুর এই এরিয়াটাকে ধরে তারা যে বাংলা ভাষা উচ্চারণ করে সেটাই কিন্তু শুদ্ধ বাংলা রূপে ব্যবহৃত হয় বা শুদ্ধ চলিত বাংলা বলে ব্যবহৃত হয়। কিন্তু আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে সবাই বাংলাটাকে নানাভাবে উচ্চারিত করে। এই যে এই উচ্চারণটা, এই সাধু থেকে সাধু বা পড়িয়া থেকে ক যুক্ত অ যুক্ত র যুক্ত এই যে র, এই রয়ের আগে উচ্চারণ করাটা, যেমন ধরো ক যুক্ত অ যুক্ত হস্যই যুক্ত র যুক্ত অন্তস্থ যুক্ত আ। তাহলে এটা কি উচ্চারণটা হয়ে গেল? ক অ ক হস্যই যুক্ত র যুক্ত জ, জটাকে জ বলা প্রয়োজন, অন্তস্থ জ, তাহলে কয়রা। তাহলে পড়িয়া থেকে কয়রা, সাধু থেকে সাধু। তাহলে কি হলো? এগুলো সাধারণত বাংলাদেশে অর্থাৎ পূর্ব বাংলায় এইভাবে শব্দটাকে উচ্চারণ করা হয়। পড়িয়াটাকে কয়রা বলা হয়, সাধু থাকে সাউথ বলা হয়। এরকম একাধিক উদাহরণ তোমাদের বই আছে, আমি আরো দেখাবো পরে। যাই হোক, তাহলে অপিনিয়তি, তাহলে যে অপিনিয়তি যেটা বললাম, এই যে উদাহরণগুলো দেখালাম, এই অপিনিয়তির যদি সংজ্ঞা দিতে হয়, যদি ডেফিনেশনটা দিতে হয় তাহলে কিরকম দিতে হবে? যে শব্দস্থিত হস্যইকার কিংবা হস্যৌকার, শব্দস্থিত হস্যইকার কিংবা হস্যৌকার তার স্বস্থান ছেড়ে যদি অব্যবহিত পূর্বে উচ্চারিত হয়, তার স্বস্থান ছেড়ে, নিজের জায়গা ছেড়ে না, নিজের জায়গা ছেড়ে স্বস্থান ছেড়ে অব্যবহিত পূর্বে উচ্চারিত হয় তখনই তাকে ব্যাকরণে অপিনিয়তি বলা হয়। অপি মানে পূর্বে, মানে আগে, তাহলে আগে উচ্চারিত হচ্ছে। তাহলে শব্দস্থিত হস্যইকার বা হস্যৌকার তার স্বস্থান ছেড়ে যদি অব্যবহিত পূর্বে উচ্চারিত হয় তখন তাকে বলা হয় অপিনিয়তি। ঠিক আছে? এরকম পড়িয়া থেকে কয়রা, চলিয়া থেকে চইলা, সাধু থেকে সাউ, মাছুয়া থেকে মাউছুয়া,
এরকম একাধিক উদাহরণ বইতে আছে, ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, আজ তাহলে এই 3টি হলো। পরের দিন আবার সময় পেলে আরও ভালো করে আর যেটা চ্যাপ্টার বাকি আছে সেটা বা অন্যান্য চ্যাপ্টারের যেগুলো আছে সেগুলো ভালো করে পড়াবো। ততক্ষণে তোমরা একটু ভালো করে দেখে নাও, বইয়েতেও আছে, বইয়েতেও ভালো করে সংজ্ঞাটা দেখবে, আর আমি যে সংজ্ঞাগুলো দিলাম তার সঙ্গে মিলিয়ে দেখবে। যদিও আমার মনে হয় বই দেখার দরকার নেই, তোমরা বুঝতে পেরেছো। অনেকেই হয়তো এতক্ষণ পিছন বেঞ্চে ঘুমিয়েও পড়েছো, আমার পিছন বেঞ্চে যেমন ছেলেরা থাকে সেরকমভাবে ঘুমিয়ে পড়েছো হয়তো বাড়িতে দেখতে দেখতে। যা ঘুমাবে না, ঘুমালে কিন্তু বুঝতে পারবে না আর কি পড়ানো হচ্ছে সেটাও জানতে পারবে না। তাই পরীক্ষার প্রস্তুতির জন্য আমি যেটুকু পড়ালাম সেটুকু যদি মনোযোগ দিয়ে শোনো সেটাই যথেষ্ট। তোমরা বুঝতে অসুবিধা হবে না, তোমাদের পরীক্ষা বা অন্যান্য ক্ষেত্রে কাজে লাগবে। তাই আজ এই পর্যন্তই। পরবর্তী দিন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তবে খারাপ লাগছে তোমাদেরকে আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি না। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো, বাড়িতে থেকো। সময় এলে আবার আমাদের সঙ্গে দেখা হবে, আবার আমরা স্কুলে ক্লাস করতে থাকবো। ভালো থেকো।